গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের সবাই গেছে বনে, পর্ব ১। আকাশের দিকে তাকালে মন খারাপ হয়ে যায়। অবিকল দেশের মতো মেঘ করেছে, চারদিক অন্ধকার করে। একটু পরেই যেন কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে। আনিস কফি খেতে যাচ্ছিল। আকাশ দেখে তার খানিকটা মন খারাপ হয়ে গেল। বড্ড নস্টালজিক মেঘ। অ্যান্ডারসন ব্যস্ত ভঙ্গিতে পার্কিং লটের দিকে এগোচ্ছিল। আনিসকে দেখে থমকে দাঁড়াল। সরু গলায় বলল, এখনো বাড়ি যাওনি? প্রচণ্ড থান্ডার স্টর্ম হবে, ওয়েদার সার্ভিস স্পেশাল বুলেটিন দিচ্ছে। কফি খেয়েই রওনা হব। লিফট লিফট চাও? লিফট দিতে পারি। না, লিফট চাই না। এ অঞ্চলে ঝড় বৃষ্টি বড় একটা হয় না, সেজন্যই সম্ভবত লোকজনের ভয় একটু বেশি। দেখতে দেখতে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করেছে। কফি হাউসে মোটেই ভিড় নেই। উইকেন্ডে এরকম থাকে না কখনো। মেয়েরা সেজেগুজে বসে থাকে, ছেলেরা আসে ডেটের কথা পাকাপাকি করতে। আনিস কফির পেয়ালা নিয়ে বাদিকে এগিয়ে গেল। কফি হাউসের শেষ মাথায় ৪-৫টি ছোট ছোট ঘর আছে। ৩ নম্বর ঘরটি আনিসের খুব প্রিয়। দারুণ ভিড়ের সময়ও সেটি ফাঁকা থাকে। আজ পুরো কফি হাউস ফাঁকা, কিন্তু সেখানে একজন বুড়ি বসে আছে। আমি কি এখানে বসতে পারি? বুড়ি সম্ভবত ঘুমোচ্ছিল। আনিসের কথায় নড়েচড়ে বসল। নিশ্চয়ই, নিশ্চয়ই। বসার পরে আনিসের মনে হলো কাজটি ভালো হয়নি। আমেরিকান বুড়িগুলি কথা না বলে থাকতে পারে না। ভেজর ভেজর করে ১০ মিনিটের মধ্যে মাথা ধরিয়ে দেয়। তুমি ইন্ডিয়ান নিশ্চয়ই? না, আমি ইন্ডিয়ান নই। তুমি কি মালয়েশিয়ান? না, আমি বাংলাদেশি। সেটি কোথায়? ইন্ডিয়া ও বার্মার মাঝামাঝি একটা ছোট দেশ। কত ছোট? বেশ ছোট। নর্থ ডেকোটার অর্ধেক হবে। বই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আনিসকে। দম ফুরিয়ে গেছে নিশ্চয়। বিশ্রাম নিয়ে আবার শুরু করবে। তুমি কি শুনেছ সিভিয়ার থান্ডারস্টর্ম হবে? স্পেশাল বুলেটিন দিচ্ছে দুপুর থেকে। হ্যাঁ, শুনেছি। খুবই খারাপ ওয়েদার। তুমি কি এই ইউনিভার্সিটির ছাত্র? না, আমি এখানকার একজন টিচার। কোন সাবজেক্ট? কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি। আনিস বড়ই বিরক্তি বোধ করতে লাগল। বুড়িগুলির কৌতূহল সীমায়। এরা মানুষদের বড্ড বিরক্ত করতে পারে। বুড়িটি তার ব্যাগ থেকে সিগারেট বের করল। লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, তুমি কি এমিলি জোহানের নাম শুনেছ? না। কে সে? এখানকার একজন বড় কবি। গত বছর রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। না, আমি তার নাম শুনিনি। লিটারেচারে আমার তেমন উৎসাহ নেই। বুড়ি সিগারেটে একটা লম্বা টান দিয়ে তার হাত বাড়িয়ে দিল। আমি এমিলি জোহান। তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আনিস হকচকিয়ে গেল। বুড়ি থেমে থেমে বলল, সমস্ত কফি হাউস ফাঁকা, আর তুমি বেছে বেছে আমার এখানে বসতে এসেছ দেখে ভাবলাম হয়তো আমাকে চেনো, গল্প করতে চাও। বুড়িদের সঙ্গে ইচ্ছা করে কে আর বসতে চাই বলো? আনিস ঠিক কি বলবে ভেবে পেল না। কিছু একটা বলা উচিত। তুমি কিন্তু এখনো তোমার নাম বলনি। আমার নাম আনিস সাবেত।
তোমার মতো বড় কবির সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। বুড়ি গলার স্বর নামিয়ে ফেলল। প্রায় ফিসফিস করে বলল, মোটেই বড় কবি নয়। রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড হচ্ছে এক ধরনের সস্তা পুরস্কার। এখন পর্যন্ত বড় কোনো কবি রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পায়নি। আমি যখন পেলাম তখন এত মন খারাপ হলো, বলার মতো নয়। বুঝতে পারলাম যে আমি একজন সস্তা ধরনের কবি, থার্ড রেট। বুড়ি উঠে দাঁড়ালো, শান্তস্বরে বলল, তোমার সঙ্গে কি আমার আবার দেখা হবে? আনিসের উত্তর দেবার আগেই সে থেমে থেমে বলল, ওয়ান ফ্লিউ টু দ্য ইস্ট, ওয়ান ফ্লিউ টু দ্য ওয়েস্ট, অ্যান্ড ওয়ান ফ্লিউ ওভার দ্য কাক্কুস নেস্ট। আনিস অনেকক্ষণ বসে রইল একা একা। এখান থেকে বাইরের আকাশ দেখা যাচ্ছে না, তবে বৃষ্টির ফোঁটা পড়ছে তা চোখে পড়ে। কত তফাৎ! ঝমঝম শব্দ নেই, গাছের পাতার সনসনানি নেই, ব্যাঙ ডাকছে না। বোঝার কোনো উপায় নেই যে বাইরে আকাশ অন্ধকার করে ঝড়ো হাওয়া বইছে। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। কফি হাউস 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। অ্যাটেনশন প্লিজ। কফি হাউস থেকে বেরিয়ে মনে হলো বড্ড বোকামি করা হয়েছে। অনেক আগেই বাড়ি ফেরা উচিত ছিল। ভালো ঝড় হচ্ছে, লোকজন কোথাও নেই। পার্কিং লট ধুধু করছে। আনিস মেমোরিয়াল লাউঞ্জে চলে গেল। মেমোরিয়াল লাউঞ্জে পত্রিকা পড়ার ব্যবস্থা আছে। একটা প্রকাণ্ড ভিক্টোরিয়ান পিয়ানো আছে। হট চকলেট এবং পেপসির দুটি ভেন্ডিং মেশিন আছে। অবস্থা তেমন খারাপ হলে সেখানকার সোফায় আরাম করে রাত কাটানো যাবে। লাউঞ্জের শেষ প্রান্তে একটা ছেলে এবং খুবই অল্প বয়সী একটা মেয়ে জড়াজড়ি করে বসা ছিল। ছেলেটি এক হাত দিয়ে মেয়েটির জামার হুক খুলবার চেষ্টা করছে। মেয়েটি বাধা দেবার ভঙ্গি করছে এবং খিলখিল করে হাসছে। আনিস না দেখার ভান করে ভেন্ডিং মেশিনের দিকে এগুলো। এই সময় চারদিক অন্ধকার হয়ে গেল। এখানে এরকম হয় না কখনো। হাজারো দুর্যোগেও এদের ইলেকট্রিসিটি ঠিকই থাকে। মনে হচ্ছে মেয়েটি উঠে আসছে সোফা থেকে। তোমার কাছে কি সিগারেট আছে? আছে। আমি কি তোমার একটা সিগারেট ধার নিতে পারি? আনিস সিগারেট বের করল। মেয়েটি ফস করে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। বাদামি রঙের ঢেউ খেলানো চুল মেয়েটির, টানা টানা চোখ। লাইটারের আলোর জন্যই হোক বা অন্য যে কারণেই হোক, আনিসের মনে হলো মেয়েটির মুখ যেন এইমাত্র কেউ তুলি দিয়ে এঁকেছে। সিগারেটের জন্য তোমাকে ধন্যবাদ। ছেলে মেয়ে দুটি পিয়ানোর আড়ালে চলে গেল। মেয়েটি অনবরত হাসছে খিলখিল করে। হাসির ধরন কেমন অসংলগ্ন। নিশ্চয়ই প্রচুর বিয়ার খেয়েছে। আনিস লম্বা হয়ে সোফায় শুয়ে পড়ল। ইলেকট্রিসিটি এখনও আসছে না। ট্রান্সমিশন লাইন কোথাও পড়ে টরে গেছে বোধহয়। মেয়েটির চাপা গলার স্বর শোনা যাচ্ছে। আবার খিলখিল হাসি। তারপর দীর্ঘ সময় আর কিছুই শোনা গেল না। বাইরে ঝড়ের বেগ বাড়ছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। আনিস শুয়ে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন ঝড় থেমে গিয়েছে। ইলেকট্রিসিটি এসেছে। মেমোরিয়াল ইউনিয়ন আলোয় ঝলমল করছে। ছেলেটি নেই। মেয়েটি টেবিলে পা তুলে বসে আছে একা একা। তোমার কাছে থেকে কি আমি আরেকটা সিগারেট নিতে পারি? আনিস একটা সিগারেট দিল। মেয়েটি সিগারেট ধরিয়ে ক্লান্ত স্বরে বলল, তোমার সঙ্গে গাড়ি আছে? না। কেন বলো তো?
গাড়ি থাকলে তোমাকে একটা লিফটের জন্য অনুরোধ করতাম। সরি, গাড়ি নেই আমার। তুমি থাকো কোথায়? 12 এভিনিউ। তোমার সঙ্গে আমি 12 এভিনিউ পর্যন্ত হেঁটে, হেঁটে যেতে পারি। কি বলো? তা পারো। আমার বড্ড মাথা ধরেছে। মেয়েটি বাঁ হাতে তার কপাল টিপে ধরল। আনিস বলল, তোমার ছেলে বন্ধুটি কোথায়? ও আমার বন্ধু হবে কেন? কোথায় গেছে কে জানে? ওর সঙ্গে বকবক করেই তো আমার মাথা ধরেছে। বৃষ্টি নেই, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। রাস্তায় নেমেই মেয়েটি খুব সহজ ভঙ্গিতে আনিসের হাত ধরল। তোমার অ্যাপার্টমেন্টে কি টাইনলল আছে? আছে। মনে হয় আমার জ্বর আসছে। ২টি টাইনানল এবং গরম কফি খেতে পারলে হতো। আনিস কথা বলল না। মেয়েটির সত্যি, সত্যি জ্বর আসছে। হাত বেশ নরম, গরম। আমি কি তোমার অ্যাপার্টমেন্টে গিয়ে ১ কাপ গরম কফি খেতে পারি? রাত বেশি হয়নি, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, খেতে পারো। আমাকে আরেকটা সিগারেট দাও। মাথা ধরা তাতে আরো বাড়বে। আমি তাতে কেয়ার করি না। আমি কোনো কিছুতেই কেয়ার করি না। তা ভালো। ভালো হোক, মন্দ হোক, আমি কেয়ার করি না। বাসার সামনে এসে মেয়েটি থমকে দাঁড়াল। অবাক হয়ে বলল, এত বড় বাড়ি? এটা তোমার? ভাড়া দিয়ে থাকি, নিজের নয়। আমি ভেবেছিলাম তুমি স্টুডেন্ট। না, আমি স্টুডেন্ট নই। আনিস তাই নানল নিয়ে এলো। পানির বোতল আনলো। মেয়েটি ক্ষীণ স্বরে বলল, আমার জ্বর আসছে। তোমার কাছে থার্মোমিটার আছে? না, থার্মোমিটার নেই। তোমার গাড়ি থাকলে ভালো হতো। আমাকে পৌঁছে দিতে পারতে। আমি আমার এক বন্ধুকে টেলিফোন করছি, সে তোমাকে পৌঁছে দিবে। আমি কি তোমার এখানে এক রাত থাকতে পারি? ঘরে ফিরে যেতে ইচ্ছে করছে না আমার। আনিস চুপ করে রইল। মেয়েটি থেমে, থেমে বলল, কি থাকতে পারি? তা পারো। আমাকে শোবার ঘর দেখিয়ে দাও। আমার বড্ড খারাপ লাগছে। শোবার এই ঘরটি চমৎকার করে সাজানো। মেয়েটি খুঁটিয়ে, খুঁটিয়ে দেখল অনেকক্ষণ। তারপর খানিক ইতস্তত করে বলল, তুমিও কি শোবে আমার সঙ্গে? না। আরো শোবার ঘর আছে? হ্যাঁ। মেয়েটি পায়ের জুতা খুলল, মাথায় স্কার্ফ বাঁধা ছিল। স্কার্ফ খুলে মুখ মুছল। তারপর খুব সহজভাবে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। অবশ্যই তোমার ইচ্ছা হলে আমার সঙ্গে শুতে পারো। আমি কিছুই কেয়ার করি না। নাম কি তোমার? মালিশা। শুভরাত্রি মালিশা। মালিশা কোনো জবাব দিল না। আনিস ভ্রু কঞ্চিত করে ভাবল, কাজটা বোধহয় ঠিক হলো না। এইসব হবু শ্রেণীর মেয়েদের থাকতে দিতে নেই। হয়তো একটা প্রস্টিটিউট, শহরের নষ্ট মেয়েদের একজন। কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হয় না। মন খারাপ হয় শুধু। টিভিতে জনি কার্সন শো হচ্ছে। প্রেসিডেন্ট কার্টার দাঁত বের করে কিভাবে হাসে তাই দেখাচ্ছে। আহামরি কোনো অভিনয় নয়। এতেই স্টুডিওর লোকজন হেসে গড়াগড়ি দিচ্ছে। চ্যানেল 4-এ লেট নাইট মুভি শুরু হলো। অর্থাৎ রাত বেশি হয়নি, একটা এখনো বাজেনি। আনিস কফি বানালো। ঘুমোতে যাওয়ার আগে কফি খাবারের বিশ্রী অভ্যাস তার আমেরিকায় এসে হয়েছে। মালিশা কি কফি খাবে? সম্ভবত না। মেয়েটিকে থাকতে দেওয়া ভুল হয়েছে। ড্রাগস খেয়ে এসেছে কিনা
কে জানে, হয়তো রাত দুপুরে চেঁচামেচি শুরু করবে। আনিস ঘুমাতে গেল অনেক রাত্রে। বাতি নিভাবার ঠিক আগের মুহূর্তে মনে হলো, আজ সন্ধ্যায় যে মহিলা কবির সঙ্গে দেখা হয়েছিল, তার নাম মনে পড়ছে না। চমৎকার একটা নাম। খুব সম্ভবত এম দিয়ে শুরু হয়েছে। নামটি মনে না আসা পর্যন্ত কিছুতেই ঘুম আসবে না। ছটফট করতে হবে বিছানায়। পুরনো সেই রোগ আবার দেখা দিচ্ছে। স্নায়ু উত্তেজিত হয়ে উঠেছে। ঘাড়ের পাশের রগ দুটি ফুলে উঠেছে। কাউকে জিজ্ঞেস করলে হয় না। শফিক তো অনেকদিন আছে এখানে। এত রাত্রে টেলিফোন করাটা কি ঠিক হবে? হ্যালো, শফিক, জেগেছিলি? হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা শোনো, তুমি কি এখানকার কোনো মহিলা কবিকে চেনো? বেশ বয়স ভদ্রমহিলার। শফিক বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, কি ব্যাপার আনিস ভাই? কোনো ব্যাপার না, এমনি জিজ্ঞেস করছি। ভদ্রমহিলার নাম এম দিয়ে শুরু। আমি ঠিক বুঝতে পারছি না কি জন্য। আনিস লাইন কেটে দিল। শফিক এখন নির্ঘাত আবার টেলিফোন করবে, কাজেই আনপ্লাগ থেকে টেলিফোন খুলে রাখা উচিত। আনিসের সারা রাত ঘুম হল না। ঘুম এলো ভোরবেলা। ফার্গো খুবই ছোট শহর। আমেরিকানরা একে সিটি বলে না, বলে টাউন। সাধারণ একটা সিটিতে যা যা থাকে, এখানে তার সবই অবশ্যই আছে। আকাশ ছোঁয়া দালানই শুধু নেই, দুটি নাইট ক্লাব আছে, একটা বড় ক্যাসিনো আছে। সেখানে সপ্তাহে ৬ দিন দিনরাত ২৪ ঘন্টা ব্ল্যাক জ্যাক খেলা হয়। অত্যাধুনিক শপিং মল আছে বেশ কয়েকটি। তবু ফার্গো সিটি নয়, টাউন। নিউ ইয়র্ক বা শিকাগো থেকে যেসব বাঙালি আসে, তারা চোখ কপালে তুলে বলে, আরে, এ তো আমাদের কুমিল্লা শহর। ভিড় নেই, হইচই নেই। বাহ, চমৎকার তো। কিন্তু বেশি দিন কেউ থাকে না এখানে। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। কানাডা থেকে উড়ে আসে ঠান্ডা হাওয়া। থার্মোমিটারের পারা ক্রমশ নিচে নামতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি তাপশূন্য তাপমাত্রা শূন্যের ৩০ ডিগ্রি নিচে নেমে থমকে দাঁড়ায়। অসহনীয়, অকল্পনীয় ঠান্ডা। একটা শীত কোনোমতে কাটাবার পরেই ফার্গোর মোহ গেঁথে যায়। ঘরের মধ্যে ৬ মাস বন্দী হয়ে থাকতে পারে কেউ? বাঙালিরা মুখ কুঁচকে বলাবলি করে, এখানে মানুষ থাকতে পারে? এখানে বাস করতে পারে? পোলার বিয়ার আর সিল মাছ। তবু অনেকেই আসে। ঘরবাড়ি কিনে স্থায়ী হয়ে যায় কেউ কেউ। যেমন স্থায়ী হয়েছেন আমিন সাহেব। শহরে বাড়ি গড়েছেন। মিনেসোটায় পেলিকেন লেকের ধারে সামার হাউস কিনেছেন। ২০ বছর আগে যে দেশ ছেড়ে এসেছিলেন, আজ তার জন্য মন কাঁদে না। অথচ শুরুতে কি দিন গিয়েছে। ইউনিভার্সিটি থেকে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ফিরতেন। ঘরে রাহেলা একা, কিছুই করবার নেই। কতক্ষণ আর টিভির সামনে বসে থাকা যায়? একা একা দোকানে ঘুরতে কার ভালো লাগে? আমিন সাহেব সান্ত্বনা দিতেন, আর একটা মাত্র বৎসর, পিএইচডি করব না, এমএস করে ফিরে যাব। আর মাত্র কয়েকটা দিন কষ্ট করো। পরিবর্তন হলো খুব ধীরে। আমিন সাহেব একদিন অবাক হয়ে লক্ষ্য করলেন, রাহেলা চমৎকার ইংরেজি শিখেছে। বাহ, তুমি তো চমৎকার ইংরেজি বলো। কোত্থেকে শিখেছ? একেবারে আমেরিকান অ্যাকসেন্ট। কিভাবে শিখলে? টিভি দেখে শিখেছি। কি আর করব বলো। ২ বছরের মাথায় চাকরি হলো রাহেলার। আহামরি কিছু নয়।
রিসার্চ ল্যাবে সূর্যমুখী ফুলের চারা বাছা। সে বছর গাড়ি কিনলেন আমিন সাহেব। 1971 মডেল 10 পোলারা, প্রকাণ্ড গাড়ি। নিজের গাড়িতে করে স্ত্রীকে নিয়ে গেলেন ডেভিলস লেকে। রাহেলার মনে হলো সে বোধহয় আগের মতো অসুখী নয়। দেখতে দেখতে কতদিন হয়ে গেল, প্রচুর ইচ্ছে থাকা সত্ত্বেও দেশে যাওয়া হয়ে উঠল না। বেড়াতে যাবার জন্যও নয়, একটা না একটা ঝামেলা লেগে থাকেই। পিএইচডির বছর, দেশে যাওয়া যাবে না। নতুন চাকরি, দেশে যাওয়া যাবে না। ইমিগ্রেশন না হওয়া পর্যন্ত বের হওয়া ঠিক হবে না। নতুন গাড়ি কেনা হয়েছে, এখন বাড়ি ঠিকঠাক করতে হবে। দেশে যাওয়া পিছাতে হবে। প্রথম বাচ্চা হবে, এই সময়টাতে আমেরিকাতে থাকতে হবে। তারা প্রথমবারের মতো যখন দেশে গেল, তখন রুমকির বয়স 4 বছর। প্রায় 1 যুগ পর দেশে ফেরা। কি দারুণ উত্তেজনা গিয়েছে। কিন্তু দেশে ফিরে কিছুই ভালো লাগল না। নোংরা ঘরবাড়ি, দেওয়ালগুলি ময়লা। রাতের বেলা কেমন অন্ধকার অন্ধকার লাগে চারদিক। মানুষ যেন কেমন যেন বদলে গেছে। ঠিক যেন ঠিক সহজ হতে পারে না। বড় খালা যিনি সারা জীবন তুই তুই করে বলতেন, তিনি পর্যন্ত তুমি করে বলা শুরু করলেন। 1 মাস পরেই রুনকি পড়ে গেল অসুখে। যা খায় কিছুই হজম হতে পারে না। রাহেলা আমেরিকা ফিরে এসে হাঁপ ছাড়ল। দেখতে দেখতে কতদিন হয়ে গেল? 20 বছর, অনেক লম্বা সময়। রাহেলার বাবা-মা মারা গেলেন। আমিন সাহেবের বাবা-মা তো আগেই ছিলেন না। কোনো পিছুটান রইল না। রাহেলার সবচেয়ে ছোট বোনটির বিয়ে হয়ে গেল। কোথায় আছে সে, কিছুই জানা নেই। জানবার জন্য সেরকম উৎসাহ এখন হয় না। সবকিছু যেন হারিয়ে গেছে। আজকাল আয়নায় মুখ দেখলে রাহেলার তীক্ষ্ণ ব্যথা বোধ হয়। মুখের চামড়া ফ্লথ হয়ে এসেছে। কানের দুপাশে সাদা চুল সাপের মতো কিলবিল করে। এখন তার অন্য এক ধরনের আলস্য বোধ হয়। সকালবেলা চেয়ার পেতে বারান্দায় একা একা বসে থাকেন। আমিন সাহেব তাকে বিরক্ত করেন না। কেমন একটা দূরত্ব এসে গেছে তাদের মধ্যে। মাঝে মাঝে রুনকি আসে ঝড়ের মতো। আবার তুমি চেয়ার নিয়ে বসেছ? শিকড় গজিয়ে শেষে তুমি একটা গাছ হয়ে যাবে মা। আয়, তুইও বস। হুম, আমার যেন কোনো কাজ নেই। রুনকি দেখতে তার মতো হয়নি, তবু চমৎকার হয়েছে। গায়ের রং চাপা, কিন্তু কি কালো শান্ত চোখ। তাকালেই কেমন যেন মন খারাপ হয়। আয়নার সামনে দাঁড়িয়ে রুনকি যখন চুল ব্রাশ করে, তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। রুনকি ঠোঁট বাঁকায়। এমন করে তাকাও কেন মা? কেমন করে তাকাই? কেমন যেন পুরুষ পুরুষ চোখে তাকাও। তিনি তার নিজের মেয়েকে একটুও বুঝতে পারেন না। মাঝে মাঝে অনেক কায়দা করে জিজ্ঞেস করেন, তুই কিরকম ছেলে বিয়ে করতে চাস রুনকি? বিয়ের কথা আমি মোটেই ভাবছি না। বছরের পর বছর একটা ছেলের সঙ্গে থাকা বড্ড আগি। এসব আবার কি ধরনের কথা? সত্যি কথাই বলছি তোমাকে। যেসব ছেলে আমার সঙ্গে ডেট করে, তুমি কি ভাবছো আমি ওদের কাউকে বিয়ে করার কথা ভাবি? হলি কাউ। তাছাড়া ওরাও বিয়ে করতে চায় না। ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে শুতে চায়। রাহেলা মুখ কালো করে বললেন, তুই নিশ্চয়ই ওদের সঙ্গে ঘরে যাস না? মা, যাই কি না যাই সেসব আমি তোমার সঙ্গে ডিসকাস করতে চাই না। আমার বয়স 19 হয়েছে। তোমাদের কোনো রেসপন্সিবিলিটিস নেই। রাহেলা চান একজন হৃদয়বান এবং বুদ্ধিমান বাঙালি ছেলেকে বিয়ে করবে রুমকি। জীবনে যে সমস্ত সুখ
ও আনন্দের কথা তিনি সারা জীবন কল্পনা করেছেন, তার মেয়ে সেসব ভোগ করবে। কিন্তু এই দূরদেশে তেমন ছেলে পাওয়া যাবে কোথায়? রাহেলা লং ডিস্টেন্সে পরিচিত সবাইকে একটি ছেলের কথা বলেন। খোঁজ যে আসে না, তাও নয়। প্রথমেই জানতে চায়, মেয়ের কি ইমিগ্রেশন আছে? বিয়ে করলে এখানে থেকে যাবার ব্যাপারে কোনো সাহায্য হবে কি? মেয়ের ছবি দেখতে চায় না, মেয়েকে দেখতে চায় না, গ্রিন কার্ড দেখতে চায়। আমিন সাহেব নিজের ঘরে বসে কি যেন লিখছিলেন। একতলার সর্বপশ্চিম কোণার ঘরটি তার নিজস্ব ঘর। ঘরটিতে আসবাবপত্র বলতে ছোট একটা লেখার টেবিল, একটা ইজি চেয়ার, বুকশেলফ। বুকশেলফে কয়েকটি রেফারেন্স বই। ন্যাশনাল জিওগ্রাফিক ন্যাশনাল জিওগ্রাফির কিছু পুরানো সংখ্যা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি ছাড়া আর কোনো বই নেই। আমিন সাহেব মাঝে মাঝে দরজা বন্ধ করে এই ঘরে বসে কি যেন লেখেন। রাহেলার কৌতূহল হলেও কখনো কিছু জিজ্ঞেস করেননি। আমিন সাহেবের কোনো বিষয়ে কৌতূহল প্রকাশ করতে আজ আর তার ভালো লাগে না। রাহেলা দরজায় দুবার টোকা দিয়ে মৃদু গলায় বললেন, আসবো? জবাব পাবার আগেই তিনি পর্দা সরিয়ে আমিন সাহেবের ঘরে ঢুকলেন। আমিন সাহেব তার লেখাটি আড়াল করার চেষ্টা করলেন। রাহেলা ভান করলেন তিনি এসব কিছুই লক্ষ্য করছেন না। আমি আজ সন্ধ্যায় কয়েকজনকে খেতে বলেছি। আমিন সাহেব কোনো উত্তর দিলেন না। তুমি টচি থেকে শুটকি মাছ এনে দিবে? শুটকি মাছ পাওয়া যায়? মাঝে মাঝে যায়। আমি নিয়ে আসব? রাহেলার মনে হলো আমিন সাহেব অস্বস্তি বোধ করছেন, যেন তিনি চান না রাহেল এখানে থাকে। কিন্তু এরকম মনে করার কারণ কি? রাহেলা নিজের অজান্তেই বলে ফেললেন, কি লিখছ? তেমন কিছু না। রাহেলা খানিকক্ষণ সরু চোখে তাকিয়ে থেকে দোতলায় চলে গেল। দোতলার একেবারে শেষ কামরাটি রুনকির। সে দরজা বন্ধ করে গান শুনছে। রুনকি, দরজা খোলো তো মা। রুনকি দরজা খুলে দিল। তার চোখ ভেজা। মনে হলো সে অনেকক্ষণ ধরে কাঁদছে। কি হয়েছে রুমকি? কিছু না মা, নীল ডায়মন্ডের গান শুনছিলাম। ওর গান শুনলে খুব লোনলি ফিলিং হয়। রুমকি মিষ্টি করে হাসল। রাহেলা থেমে থেমে বললেন, আমি কয়েকটা ছেলেকে খেতে বলেছি। তুমি সন্ধ্যাবেলা যেও না কোথাও। ঠিক আছে মা। তোমার নীল শাড়িটা পরবে? বেশ। বিশেষ কাউকে আসতে বলেছ? রাহেলা ইতস্তত করে বললেন, আনিস নামের একটা ছেলে আসার কথা। এনডিএস ইউ এর টিচার। খুব ভালো ছেলে। কি করে বুঝলে খুব ভালো ছেলে? শফিক বলেছে। রুনকি হাসি হাসি মুখে বলল, নিশ্চয়ই আনমেরিড, এবং নিশ্চয়ই তুমি চাও আমি খুব ভদ্র, খুব নম্রভাবে তার সঙ্গে কথা বলি। চাওয়াটা কি খুব অন্যায়? না, অন্যায় হবে কেন? তবে মাস্টারদের আমি দু চোখে দেখতে পারি না। রাহেলা কঠিন চোখে তাকিয়ে রইলেন। রুনকি বলল, তোমার চিন্তার কিছুই নেই। আমি খুব ভদ্র ও নম্রভাবে থাকব। একটুও ফাজলামি করব না। দেখবে মিষ্টি মিষ্টি হাসছি শুধু। আনিসের ঘুম ভাঙল 11টায়। সে কয়েক মুহূর্ত নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। সত্যি সত্যি 11টা বাজে। আজ শুক্রবার 9:30টায় একটা ক্লাস ছিল। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের সবাই গেছে বনে, পর্ব 1।